আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চ্যানেল আই সংবাদে স্বাগত। আপনাদের সঙ্গে আছি আমি সামির হোসেন। বিস্তারিত সংবাদের শুরুতে জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। হাইব্রিড মডেলের কারণে শুধু ঐতিহ্য স্বাতন্ত্র্য নয়, অস্তিত্বই হারানোর মুখে ঢাকার শীর্ষ 7 কলেজ। পড়ার সুযোগ হারাবে লক্ষাধিক শিক্ষার্থী। গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ। নোট অব ডিসেন্টের বিষয়েও সরকারের দায়িত্বে। ঐকমত্য কমিশন ঐক্যের বদলে অনৈক্যের সুপারিশ করেছে বলে বিএনপির দাবি। জোটবদ্ধ নির্বাচনে দলীয় প্রতীক নিয়ে আরপিও সংশোধনীতে আপত্তি। কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই সনদ বাস্তবায়নের ঘোষণা দিতে প্রধান উপদেষ্টার প্রতি এনসিপির আহ্বান। সুপারিশ জমা জুলাই শহীদ ও জনগণের বড় অর্জন মন্তব্য। এবং উৎসবমুখর পরিবেশে স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। কিশোরীদের আত্মবিশ্বাস ও নেতৃত্ব বিকাশে কাজ করার প্রত্যয়। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত। শুধু ঐতিহ্য ও স্বাতন্ত্র্য নয়, অস্তিত্বই হারানোর মুখে ঢাকার আলোচিত শীর্ষ 7 কলেজ। এর কারণ হাইব্রিড মডেল। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অধিভুক্তি বাতিলের পর কলেজগুলোকে নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি স্থাপনের যে পরিকল্পনা, তাতে স্কুলিং পদ্ধতির হাইব্রিড মডেল চালু করা হবে। এতে 1 লাখের বেশি শিক্ষার্থী কলেজগুলোতে পড়ার সুযোগ হারাবে। বিস্তারিত মিথিলা নাজনীনের রিপোর্টে। জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর তার অধীনে এবং পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পাঠদান করে আসছিল শত বছরের ঐতিহ্যকে ধারণ করা ঢাকা কলেজ ও ইডেন কলেজ সহ রাজধানীর 7 কলেজ। অধিভুক্তি বাতিলের পর প্রতিষ্ঠানগুলোকে নিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু এতে থাকছে সীমিত সংখ্যক বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ। ফলে বঞ্চিত হবে হাজারো শিক্ষার্থী। আমরা এটা কোনোভাবেই মেনে নিব না যে আমাদের কলেজ ক্যাম্পাসে ছেলে শিক্ষার্থী প্রবেশ করুক। 7 কলেজের সব স্টুডেন্টের একটাই দাবি, আমরা কেন্দ্রীয় ইউনিভার্সিটি চাই, কিন্তু আমরা এই হাইব্রিড মডেলটা চাচ্ছি না। বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজে আমাদের বাবারা প্রবেশ করতে পারে না, সেখানে এসব আউট যারা আছে তাদের প্রবেশের কথা প্রশ্নই আসছে না কোনো। কলেজগুলোতে বর্তমান আসন সংখ্যা প্রায় 1,10,000। হাইব্রিড মডেলে ভর্তি হতে পারবে মাত্র 1,600 জন। ঢাকা কলেজে বর্তমানে বিভাগ 20টি। প্রস্তাবিত মডেলে 5টি ডিসিপ্লিনে ভর্তি হতে পারবে 350 জন। কম খরচে শিক্ষার সুযোগ হারাবে 14,000-এর বেশি শিক্ষার্থী। ইডেন মহিলা কলেজে 23 বিভাগের পরিবর্তে 4টি ডিসিপ্লিনে 280 জন ভর্তি হতে পারবে। এতে শিক্ষার সুযোগ হারাবে প্রায় 24,000। বেগম বদরুন্নেসা মহিলা কলেজে এখন বিভাগ 20টি। প্রস্তাবিত মডেলে 2টি ডিসিপ্লিনে 140 জন শিক্ষার্থী ভর্তি হবে। এখানে উচ্চশিক্ষার সুযোগ হারাবে 5,000-এর মতো শিক্ষার্থী। সরকারি বাংলা কলেজে 21টি বিভাগের পরিবর্তে 5টিতে 350 জন ভর্তি হতে পারবে। সুযোগ হারাবে 10,668 জন। একইভাবে তিতুমির কলেজে 22টি বিভাগকে বিলুপ্ত করে 5টিতে ভর্তি হবে 350 জন। বঞ্চিত হবে 27,000-এর বেশি শিক্ষার্থী। কবি নজরুল কলেজে 19টি বিভাগের পরিবর্তে 1টি ডিসিপ্লিনে মাত্র 70 জন ভর্তির সুযোগ পাবে। বঞ্চিতের সংখ্যা প্রায় 15,000। সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে 17টির বদলে 1টি ডিসিপ্লিনে ভর্তি হবে 70 জন। উচ্চশিক্ষার আসন সংখ্যা বাদ পড়বে 9,000। শিক্ষাবিদরা মনে করছেন, সমীক্ষা ছাড়া এ ধরনের সিদ্ধান্ত হাজারো শিক্ষার্থীকে সংকটে ফেলছে এবং ভবিষ্যতে সংকট আরও বাড়বে। মূল চাওয়ার জায়গাটাই তো হচ্ছে আমরা কোয়ালিটি এডুকেশন এনশিওর করতে চাই। এক্সিস্টিং কাঠামো বা আমার যেরকম ব্যবস্থাটা আছে সেই ব্যবস্থাটাকে আমার রিশাফল করা দরকার, উন্নত করা দরকার এবং আমার এমফাসিস দেওয়া দরকার ওই শিক্ষার গুণগত মানের উপরে। একেবারে নতুন একটা ইউনিভার্সিটি করবেন 7টা প্রতিষ্ঠিত এস্টাবলিশড প্রতিষ্ঠানকে অবলুপ্ত করে, এটা তো কোনো মানে হয় না। ঢাকা কলেজ ঢাকা ইউনিভার্সিটির 80 বছর আগে এস্টাবলিশড, এই উপমহাদেশের 10th ওল্ডেস্ট কলেজ। তো সে প্রতিষ্ঠান আপনি বিলুপ্ত করে দিবেন, এটা কিভাবে সম্ভব? ক্ষতিগ্রস্ত হবে সাধারণ পরিবারের ছেলেমেয়েরা। এটা তো ধরেন শিক্ষা সংকোচন। ঐতিহ্যবাহী এই কলেজগুলোর পরিবর্তে তুলনামূলক পিছিয়ে পড়া শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে পরীক্ষামূলকভাবে মডেলটি চালু করা যেতে পারে বলে মত দিয়েছেন শিক্ষা সংশ্লিষ্টরা। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা।
গণভোটের মাধ্যমে সংবিধান সংস্কারের জন্য আদেশ দিয়ে সরকারকে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ করেছে জাতীয় ঐকমত্য কমিশন। একইভাবে নোট অব ডিসেন্টের ৪৮টি বিষয় কিভাবে গণভোটের প্রশ্ন প্যাকেজ আকারে গণ্য হবে তাও সরকারের ওপর ছেড়ে দিয়েছে কমিশন। সুপারিশে আগামী নির্বাচিত সংসদ সংবিধান সংস্কার পরিষদ প্রথম ২৭০ দিনের মধ্যে সংবিধান সংশোধন, বিয়োজন, পরিমার্জন করার ক্ষমতা পাবে। জান্নাতুল বাকেয়া কেকার রিপোর্ট। দুপুরে যমুনায় প্রধান উপদেষ্টার কাছে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশমালা হস্তান্তর করে জাতীয় ঐকমত্য কমিশন। এরপরই জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশমালা নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সংবাদ সম্মেলন। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ ২০২৫-এর বিশদ তুলে ধরেন কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। সনদ বাস্তবায়নের রূপরেখায় ৩টি ভাগে সুপারিশ করে কমিশন। আমরা সরকারকে অনুরোধ করেছি, পরামর্শ দিয়েছি যে সরকার যেন অবিলম্বে একটি আদেশ জারি করে। এই আদেশের বিষয় হবে জুলাই জাতীয় সনদ ২০২৫ সংবিধান সংস্কার বিষয়। সরকারের এই আদেশে অধীনে সরকার একটি গণভোটের আয়োজন করবেন। সরকারকে জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ ২০২৫ জারির পর থেকে জাতীয় নির্বাচনের দিন পর্যন্ত যে কোনো সময় গণভোট আয়োজনের সুপারিশ করে কমিশন। এর জন্য নির্বাচন কমিশনের সাথে সরকারকে আলোচনা সুপারিশ করে। এই গণভোটের জনগণের কাছে আমরা সুপারিশ করেছি সরকার যেন একটি প্রশ্ন উত্থাপন করেন, সেটি হচ্ছে এই যে আদেশ এবং আদেশের তফসিলে অন্তর্ভুক্ত ৪৮টি সংবিধান সংশ্লিষ্ট বিষয়ে সেগুলো বাস্তবায়নের ব্যাপারে জনগণের সম্মতি আছে কিনা। গণভোটে সংবিধান সংস্কারে হা ভোটে জনগণ সম্মতি দিলে সংবিধান সংস্কার পরিষদ সংবিধান সংস্কারের ম্যান্ডেট পাবে। ত্রয়োদশ জাতীয় সংসদ একই সঙ্গে সংবিধান সংস্কার পরিষদ এবং জাতীয় সংসদ হিসাবে কার্যকর থাকবে। এই সময়ের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের সদস্যরা জুলাই জাতীয় সনদে বর্ণিত এবং গণভোটে যদি সকলের জনগণের সম্মতি পাওয়া যায় সেই বিষয়গুলো সংবিধানে সংযুক্ত করার জন্য প্রয়োজনীয় সমস্ত রকম বিধিবিধান, প্রয়োজনীয় সংশোধন, সংযোজন, বিযোজন, পরিবর্ধন, পরিমার্জন করবেন। সনদ বাস্তবায়ন রূপরেখায় ১০০ সদস্যের উচ্চকক্ষ গঠনের প্রস্তাব করেছে কমিশন। সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক নয় এমন বিষয়গুলো সরকারি অধ্যাদেশের মাধ্যমে দ্রুত বাস্তবায়নের সুপারিশও করেছে জাতীয় ঐকমত্য কমিশন। জান্নাতুল বাকেয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, জাতীয় ঐকমত্য কমিশন ঐক্যের বদলে অনৈক্যের সুপারিশ করেছে। সচিবালয়ে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের সাথে বৈঠকের পর সাংবাদিকদের বলেন, বিএনপির সাথে আলোচনা না করে ঐকমত্য কমিশন প্রধান উপদেষ্টার কাছে অনেক সুপারিশ জমা দিয়েছে, যেগুলোর সাথে একমত নয় বিএনপি। স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, জাতীয় নির্বাচনের দিন হতে হবে গণভোট। মইনুল হাসানের রিপোর্ট। মঙ্গলবার বিকেলে সচিবালয়ে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের সঙ্গে বৈঠক করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। জোটভুক্ত নির্বাচন করলেও নিজ দলের প্রতীকে ভোট করতে হবে, আরপিওর এমন সংশোধনীর বিরোধিতা করে আগের বিধান বহাল রাখার অনুরোধ জানিয়েছে বিএনপি। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নোত্তরে জাতীয় ঐকমত্য কমিশন সহ বিভিন্ন বিষয়ে কথা বলেন তিনি। সুপারিশ যা দেওয়ার দিয়েছে, আমার মনে হয় জাতীয় ঐকমত্য কমিশন নিষ্কৃতি হওয়ার জন্যই কিছু সুপারিশ দিয়ে তারা কার্যক্রম সমাপ্ত করতে চেয়েছে। এটা আশা করি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করবেন, বিবেচনায় নেবেন এবং যেটা আইনানুগ হবে এবং সাংবিধানিক ভিত্তি থাকবে, যে প্রক্রিয়ায় গেলে আমরা একটা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন করতে পারবো, সেই প্রক্রিয়াতে তারা গ্রহণ করবে। গুলশানে বিএনপি চেয়ারপারসন রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকা নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুক। বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এই ব্যাপারে আলোচনার কোনো সুযোগ নাই। নির্বাচনের দিন 2টা ব্যালটের মাধ্যমে গণভোট হবে। নির্বাচনের
নির্বাচন প্রার্থীর পক্ষে ভোট প্রদান করা হবে। এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। এটা বিএনপির প্রথম দিন থেকে অবস্থান, এখনও সেই অবস্থানের কোনো পরিবর্তন হয়নি, আগামী দিনেও সেটার কোনো পরিবর্তন হবে না। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে আসা প্রসঙ্গে আমির খসরু বলেন, দিনক্ষণ নির্ধারিত হয়নি, কিন্তু খুবই দ্রুত তিনি দেশে ফিরবেন। তারা তো বাংলাদেশে। মনিরুল হাসান, চ্যানেল আই, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে তার উপদেষ্টাদের সাথে নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই সনদ বাস্তবায়নের ঘোষণা দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে এনসিপি জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা শীর্ষক গোলটেবিল বৈঠকে এই আহ্বান জানান তিনি। তার দাবি, ঘোষণা অনুষ্ঠানে জুলাই আন্দোলনে শহীদ পরিবার ও আহতদেরও রাখতে হবে। ওই দিনই এনসিপি সনদে সই করবে বলেও জানান তিনি। নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, রক্তের ট্যাঙ্কার দিয়ে কেউ রাজনীতি করতে চাইলে বুলেট রেভলিউশনের পর ব্যালট রেভলিউশনের মাধ্যমে মানুষ জবাব দেবে। তিনি বলেন, দলীয় দাস হিসেবে কেউ সংস্কার রুখতে চাইলে সেফ এক্সিট পাবেন না তারা, মানুষ তাদের বিচার করবেই। আমরা জুলাই বিক্রি করতে আসি নাই, আমরা জুলাইকে তার রাইটটাকে রাখার জন্য আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। ডক্টর ইউনূস সেই 3 তারিখে যেভাবে দেওয়া হয়েছিল, ডক্টর ইউনূস শহীদ মিনারে যাবেন তার উপদেষ্টা বর্গকে নিয়ে, উনি সেখানে আদেশ জারি করবেন, সাইন করবেন। যদি এটাতে সম্মত হন, আমরাও শহীদ মিনারে যাব, ওইখানে আমরা সাইন করে দিব। এবং ডক্টর ইউনূসকে অবশ্যই যমুনা থেকে কোনো সাইন চলবে না, সচিবালয় থেকে কোনো সাইন চলবে না, ওনার জনগণের সম্মুখে উপস্থিত হতে হবে। উৎসবমুখর পরিবেশে স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশনের 13তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হয়েছে মঙ্গলবার। দিনব্যাপী আয়োজনে সারা দেশ থেকে স্বর্ণ কিশোরী ও স্বর্ণ কিশোররা উপস্থিত ছিলেন। স্বর্ণ কিশোরী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সিইও ফারজানা ব্রাউনিয়া বলেন, স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক কিশোরীদের আত্মবিশ্বাস ও নেতৃত্ব বিকাশে কাজ করছে। আগামীতে বাল্যবিবাহ প্রতিরোধ, কৈশোরকালীন পুষ্টি এবং সামাজিক সচেতনতা বাড়াতে এই সংগঠনটি আরও বলিষ্ঠ ভূমিকা পালন করবে। জাকি আক্তারের রিপোর্ট। 2013 সালে বিভাগীয় পর্যায়ের কিশোরী কিশোরদের বয়ঃসন্ধি স্বাস্থ্য সচেতনতা নিয়ে স্বর্ণ কিশোরী ফাউন্ডেশনের যাত্রা শুরু। এরপর জেলা পর্যায়ে শেষ করে 4 কোটি শিক্ষার্থী নিয়ে 490টি উপজেলায় কিশোরী কিশোর সুরক্ষা ক্লাব গঠন করা হয়। সেই স্বর্ণযাত্রার 12 বছর পেরিয়ে 13তম প্রতিষ্ঠা বার্ষিকী। বিশ্ব সাহিত্য কেন্দ্রে সারা দেশ থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাব লিডার, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকদের অংশগ্রহণে এক প্রাণবন্ত মিলন মেলার দিনব্যাপী আয়োজন। আজকে যে গুরু দায়িত্ব তিনি আমাদেরকে দিয়েছেন, সেটা আমরা সর্বাধিক চেষ্টা করব পালন করার। উপজেলার প্রত্যেকটা স্কুলে মোটামুটি ভাবে স্বর্ণ কিশোরী ক্লাব প্রতিষ্ঠা করেছি। তোমাদের সকলের জীবন সকলের স্বপ্নের মতো হোক এবং তোমার জীবন অন্য অনেকের জন্য আশীর্বাদ বয়ে আনো। এইখানে আপনি যে কথাটি দিবেন, সেই কথাটা আপনার রাখতে হবে, পালন করতে হবে এবং ওয়াদাটা পূরণ করতে হবে। স্বর্ণ কিশোরী ফাউন্ডেশনকে আরও উদ্যমে এগিয়ে নিতে 3টি ক্যাটাগরি নির্ভীক স্বর্ণ কিশোরী, নির্ভীক সংগঠন ও নির্ভীক শিক্ষক সম্মাননা দেওয়া হয়। কি খাবো, বাল্য বিয়ে হবে কিনা, আমাদের সরকার কিভাবে চলবে, এই সিদ্ধান্তগুলো আমরা নিব, জনগণ। সুতরাং আমরা যখন ডিসাইড করব, ডিসিশন মেকিং যখন আমাদের হাতে থাকবে, তখন আমাদের কথাই শুনবে, তখনই আমরা গড়ে তুলতে পারবো আমাদের স্বপ্নের সোনার বাংলাদেশ। আমরা আমাদের বাচ্চাদেরকে কথা বলার সুযোগ দিই, তারাই তো এই দেশটাকে পরিবর্তন এনে দিয়েছে। যারা ত্যাগ করেছে তাদের প্রতি আপনাদের ন্যূনতম সহযোগিতার হাত প্রসারিত করুন। তুমি সবসময় মনে রাখবে যে এইটাই হচ্ছে সেই বেদনা, যেই বেদনা না নিলে পরে সমাজকে বদলানো যায় না। আগামীতে স্বর্ণ কিশোরী ফাউন্ডেশন সব প্রতিকূলতা পেছনে ফেলে এগিয়ে যাবে, সেই কামনায় সবাইকে নিয়ে দিনটি উদযাপন করে স্বর্ণ কিশোরী ফাউন্ডেশন। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। সান ফ্রান্সিসকো থেকে ওয়াশিংটন ডিসি 4000 মাইল সাইকেল চালিয়ে এক অনন্য রেকর্ড গড়েছে একদল মার্কিন তরুণ। ওই দলটির একমাত্র এশিয়ান হিসেবে এই গর্বের অংশীদার হয়েছে বাংলাদেশি আহবাব রহমান। নিউ ইয়র্কের ক্যাপিটাল রিজিয়ন থেকে আরো জানাচ্ছেন আদিত্য শাহিন। অনেকগুলি ধাপ পেরিয়ে 30 জন করে দুটি গ্রুপে 60 জনের সাইকেল অভিযান শুরু হয় সান ফ্রান্সিসকো থেকে। এই দলের একমাত্র বাংলাদেশি শিক্ষার্থী আহবাব রহমান। টানা 63 দিন তারা পেরিয়েছে পাহাড়, লেক, নদী, জঙ্গল আর বিচিত্র জনপদ।
সদ্য কৈশোর পেরুনো এই সাইকেল আরোহীদের রাত কেটেছে কোনো চার্চে, জঙ্গলের তাঁবুর ভেতর, কোনো চ্যারিটি প্রতিষ্ঠানের বারান্দায় কিংবা খোলা মাঠে। উঠতে হয়েছে 12,000 ফুট উঁচুতে, নামতে হয়েছে সুগভীর খাদেও। এই রোমাঞ্চকর অভিজ্ঞতা নিয়ে ফিরেছে তাদের অভিযানের গন্তব্য ওয়াশিংটন ডিসির ক্যাপিটাল ভবনের সামনে। আমরা প্রত্যেকদিন সকালে উঠে নাস্তা খাইতাম, পাউরুটি বা কিছু খেয়ে বের হয়ে যেতাম। প্রায় প্রত্যেক দিনই আমরা ওখানে লোকাল কিছু কমিউনিটির সঙ্গে সময় কাটাইতাম। জিমে বা চার্চে বেশি থাকা হইতো, জাস্ট ফ্লোরে মাটিতে ঘুমাইতাম। আমেরিকান অলাভজনক প্রতিষ্ঠান পিক কাপা ফির অঙ্গ সংগঠন দ্য অ্যাবিলিটি এক্সপেরিমেন্ট আয়োজন করে জার্নি অফ হোপ নামে ওই সাইকেল ক্যাম্পেইনের। অংশগ্রহণকারীরা তহবিল সংগ্রহ করেছে সংগঠনের অসহায় প্রতিবন্ধীদের জন্য। এই অর্গানাইজেশনটা মেইনলি তারা ডিসেবল পিপলদের হেল্প করে এবং হেল্প করার জন্য এই সাইকেল ক্যাম্পেইন করে, প্লাস ফান্ড রেজ করে এবং প্রতিটা বাচ্চাকে $7,500 ফান্ড রেজ করে। এটা একটা টাফ জব। অন্য অংশগ্রহণকারীদের কাছেও বাংলাদেশি আহবাবের পারফরম্যান্স ছিল উজ্জ্বল। Bob was very uplifting the whole trip. Thank you. You know, we played music to wake up. He'd be dancing, he'd be smiling. It did help brighten my day. There were easy days, but on those tough days, kind of just looking to your teammates and thinking about why you're doing it is what got us through. And overall, just an awesome experience. বিখ্যাত প্রকৌশল বিশ্ববিদ্যালয় আরপিআইতেও আহবাব এখন সেবা আর দুঃসাহসিক অভিযানে অংশ নেয়া এক তারকা। আদিত্য শাহিন, চ্যানেল আই, নিউ ইয়র্ক। হারিকেন মেলিসা তাণ্ডবে লন্ডভন্ড হয়েছে জামাইকার দক্ষিণ উপকূল। ক্যাটাগরি 5 মাত্রার সামুদ্রিক ঝড় আঘাত হানার আগে প্রবল বাতাস এবং বর্ষণের মধ্যে 3 জনের মৃত্যু হয়েছে। প্রতিবেশী দেশ হাইতি ও ডোমিনিকান প্রজাতন্ত্রেও 4 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। স্থানীয় সময় মঙ্গলবার ভোরে ঘণ্টায় 185 মাইল বেগে আঘাত হানে আধুনিক ইতিহাসে ক্যারিবিয়ান দেশটিতে সবচেয়ে শক্তিশালী এ ঝড়। হারিকেন মেলিসা আঘাত হানার পর জামাইকার বিভিন্ন স্থানে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এর প্রভাবে ভূমিধসেরও আশঙ্কা করা হচ্ছে। এটি এখন ক্যাটাগরি 3 মাত্রার ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে কিউবার দিকে অগ্রসর হচ্ছে এবং স্থানীয় সময় মধ্যরাতের মধ্যেই সেখানে আঘাত হানতে পারে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার। ওদিকে বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় মন্থা মঙ্গলবার রাতে ভারতের অন্ধ্রপ্রদেশ ও উড়িষ্যা উপকূলে আঘাত হানে। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে অন্ধ্রপ্রদেশে 1 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে 2 জন। এর প্রভাবে কয়েকদিন অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, তেলেঙ্গানা ও তামিলনাড়ুতে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস। এরই মধ্যে ৭৬,০০০ মানুষকে আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে এবং ২১৯টি মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়েছে। এবারে ভোটের হাওয়া। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে সারা দেশে বইছে নির্বাচনী হাওয়া। দীর্ঘদিন পর অবাধ সুষ্ঠু একটি নির্বাচনের প্রত্যাশায় সবখানেই চলছে আলোচনা। দেশের নানা বয়সী ও শ্রেণী পেশার মানুষ কি ভাবছেন নির্বাচন নিয়ে, আজ জানবো কি চাইছেন খুলনার ভোটাররা। কে ভালো, কে কাজ করবেন, কে সৎ, কে জনগণের প্রতি প্রতিশ্রুতিশীল, এটা তো বোঝা কঠিন। তবে যেটা আমরা প্রত্যাশা করি, যিনি হচ্ছে পার্লামেন্ট মেম্বার হিসেবে শিক্ষাগত জায়গাটা, দক্ষতার জায়গা, যার হচ্ছে জনগণের সাথে সম্পৃক্ততা আছে, তৃণমূলের সাথে সম্পৃক্ততা আছে, জনগণের কষ্টটা বোঝেন এবং সমাজোপযোগী আইন প্রণয়নে যারা ভূমিকা রাখতে পারবেন, মানুষের কষ্টে, এলাকার মানুষের সুবিধা অসুবিধার মধ্যে যারা পাশে থাকবেন, সেরকম মানুষই পার্লামেন্ট মেম্বার নির্বাচিত হবেন, এটা আমরা প্রত্যাশা করি। নারী হিসেবে চাই নারী নিরাপদ একটা রাষ্ট্র হোক, নারী হিসেবে আমি স্বাধীনভাবে চলাফেরা করতে পারি এমন একটা রাষ্ট্র হোক। আর শিক্ষার্থী হিসেবে চাই শিক্ষা ব্যবস্থা উন্নতি হোক, আর হচ্ছে রাজনীতি মুক্ত একটা ক্যাম্পাস হোক। যদি যোগ্য প্রার্থী থাকে যারা নির্বাচিত হলে ভবিষ্যতে জনগণের জন্য সুফল বয়ে আসবে, এরকম কোন প্রার্থীকেই আমরা ভোট আমাদের যারা সুবিধা হবে আমরা সেরকম নেতৃত্ব চাই। যারা শান্তি শৃঙ্খলা যারা রাখতে চায় তাদেরকে আমরা ভোট দেবো। দেশটা তো ধ্বংসের পথে চলে গেছে। এদেশের সাধারণ মানুষের
আয়, ইনকাম, কাজ কর্ম সব দেশে বন্ধ, ব্যবসা বাণিজ্য সব দল অংশগ্রহণ করুক, আওয়ামী লীগ করুক, বিএনপি করুক, জামাত করুক, সব দল মিলে দেশের শান্তি শৃঙ্খলা বজায় রেখে সুষ্ঠু নির্বাচন হলে আমরা নির্বাচন। আমি সৎযোগ্য প্রার্থীকে আমার জীবনের প্রথম ভোটটা দিতে চাই, যার সাথে আমি সরাসরি দেখা করতে পারবো এবং যার সাথে আমি ফ্রি মাইন্ডে সবকিছু শেয়ার করতে পারবো এবং দেশের উন্নতি হয় যেন আমাদেরও উন্নতি হয়। উন্নতি করতে গেলে যোগ্য ব্যক্তি লাগে, সৎ লোক লাগে। কেন রাজনীতিবিদরা এমন পজিশনে গেছে, এখন কি বলবো, করতে গেলে তো তথাকথিত বাংলাদেশের এই দলগুলো বাদে বিকল্প কোনো শক্তি আসে। আমরা চাই সামনে যে নির্বাচন আসতেছে এটা সঠিকভাবে দলমত নির্বিশেষে অংশগ্রহণমূলক নির্বাচন। সংবাদের এই পর্যায়ে নিচ্ছি বিরতি, আর বিরতির পর্যায়ে নিয়ে ফিরছি। বিরতির পর আবার আমন্ত্রণ। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং গ্রামীণ হেলথ ট্রেকের আয়োজনে দিনব্যাপী বন্দরমুখী স্বাস্থ্য মেলা হয়েছে। চট্টগ্রাম বন্দর ক্রীড়া কমপ্লেক্স চত্বরে মেলার উদ্বোধন করে বন্দরের চেয়ারম্যান বলেছেন, বন্দরের 5,000-এর বেশি শ্রমিক কর্মচারী এবং তাদের পরিবারবর্গ গ্রামীণ হেলথ ট্রেকের ডিজিটাল স্বাস্থ্যসেবা পাওয়ার যুগে প্রবেশ করলেন। চট্টগ্রাম থেকে ইকবাল হোসেনের ক্যামেরায় চৌধুরী ফরিদের রিপোর্ট। চট্টগ্রাম বন্দরের শ্রমিক কর্মচারী এবং তাদের পরিবারের জন্য গ্রামীণ হেলথ টেকের ডিজিটাল স্বাস্থ্যসেবা পেতে সমঝোতা চুক্তি সই হয়েছে। এ উপলক্ষে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ দিনব্যাপী স্বাস্থ্য মেলার আয়োজন করে। মেলায় গ্রামীণ ফোন এবং গ্রামীণ ফোনের বিভিন্ন প্রতিষ্ঠান সহ সরকারি বেসরকারি হাসপাতাল ও স্বাস্থ্য সংস্থার স্টল অংশ নেয়। যে অ্যাম্বু ফার্স্ট হচ্ছে বাংলাদেশের একমাত্র একটা সিঙ্গেল প্ল্যাটফর্ম যেখান থেকে আপনার অ্যাম্বুলেন্স খুব সহজে অ্যাম্বুলেন্সটা পেয়ে যাবেন। কেউ প্লে স্টোর থেকে সুখী অ্যাপ ইনস্টল করে, তারপর সুখী অ্যাপটা ওপেন করে, তখন তারা দেখতে পারবে সেখানে বিভিন্ন রকম ফ্যাসিলিটিস আছে। এখানে গ্রামীণ ফোনের হোম সলিউশন প্যাকেজগুলো নিয়ে আসছিলাম, যেটা হলো একটা অ্যাপসের মাধ্যমে আপনি যে কোনো ডিভাইস আপনি ইউজ করতে পারছেন। চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান বলেন, সুস্থ কর্মী বাহিনী একটি সফল প্রতিষ্ঠানের মূল শক্তি, তাই স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বন্দরের এই উদ্যোগ। কিন্তু বন্দর কর্তৃপক্ষ আজকে যে কাজটা করলেন, তার যে এমপ্লয়ি আছে এবং তাদের পরিবার, এনাদের জন্য আমাদের কাছ থেকে একটা প্যাকেজ নিলেন, একেবারে নিশ্চিত করলেন সুখী অ্যাপসের মাধ্যমে 20 টাকায় আপনি একজন MBBS ডাক্তারের প্রেসক্রিপশন পাবেন। প্রত্যেকেরই হলো পরিবারের 24 ঘন্টা যাতে আমরা স্বাস্থ্যসেবাটা নিশ্চিত করতে পারি, সেই জন্য এই সুখী অ্যাপের সাথে আমরা আজকে সংযুক্ত হলাম এবং আমরা এর মাধ্যমে 24/7 মেডিকেল সার্ভিসটা আমাদের টোটাল এমপ্লয়ীদের জন্য ইনক্লুডিং তাদের ফ্যামিলি সবার জন্য নিশ্চিত করতে পারছি। এটা একটা যুগান্তকারী একটা পদক্ষেপ আমাদের জন্য। বন্দরের কর্মকর্তা কর্মচারী এবং অংশগ্রহণকারীরা এমন উদ্যোগের প্রশংসা করেন। চৌধুরী ফরিদ, চ্যানেল আই, চট্টগ্রাম। অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশিদের বসবাস খুব বেশি দিনের নয়। কয়েক দশকে এখন বাংলাদেশিদের পদচারণায় মুখর হয়ে উঠেছে প্রশান্ত মহাসাগর পাড়ের দেশটি। অস্ট্রেলিয়া সিডনি শহরের লাকেম্বা ও সংলগ্ন এলাকায় বাস করেন প্রায় 10,000 বাংলাদেশি। লাকেম্বার স্ট্রিট, রেলওয়ে প্যারেড, হ্যালডন স্ট্রিটে পা রাখতেই মনে হবে এই যেন এক টুকরো বাংলাদেশ। অস্ট্রেলিয়া থেকে জানাচ্ছেন রেজা আরিফিন। কয়েক দশকে এখন বাংলাদেশিদের পদচারণায় মুখর হয়ে উঠেছে এই প্রশান্ত পাড়ের দেশটি। বাংলাদেশিরা ছড়িয়ে ছিটিয়ে আছে অস্ট্রেলিয়ার বিভিন্ন প্রান্তে, তবে সিডনি শহরের লাকেম্বা সাবাবে ও সংলগ্ন এলাকায় বাস করে প্রায় 10,000-এর মতো বাংলাদেশি। এখানে গড়ে উঠেছে এক প্রাণবন্ত বাংলাদেশি সমাজ। লাকেম্বা স্ট্রিট, রেলওয়ে প্যারেড, হ্যালডন স্ট্রিটে পা রাখতেই মনে হবে আপনি বাংলাদেশে আছেন। লাকেম্বা একটি বাংলাদেশি অধ্যুষিত এলাকা, এখানে কয়েক হাজারেরও বেশি বাংলাদেশির বসবাস। ধরতে গেলে এটা একটা মিনি বাংলাদেশ। আমি নিজেও অনেক বছর ধরে, প্রায় 1.5 যুগেরও বেশি ধরে বিজনেস রান করছি বাংলা হেয়ার অ্যান্ড বিউটি স্টুডিও নামে, এবং আমি এই এলাকায় থেকে নিজেকে গর্বিত মনে করি। বাংলাদেশের বাজারগুলো চিরচেনা, কোলাহল, ব্যস্ততা, কেনাকাটা এসব দেখে মনে হবে এ যেন এক টুকরো বাংলাদেশ। কি নেই এখানে? ভাতের হোটেল, তরিতরকারির বাজার, আর এই বাজারগুলো সয়লাব বাংলাদেশি পণ্যে। বাংলা সাইনবোর্ড লাগিয়ে চুটিয়ে ব্যবসা করছে এখানের বাংলাদেশি ব্যবসায়ীরা। যখন রেস্টুরেন্টে খাওয়ার পরে ওরা যখন বলে যে অথেন্টিক বাংলাদেশের খাবার খেলাম, তখন আমার অনেক ভালো লাগে। রেস্টুরেন্ট নবান্ন,
এর মালিক মাসা প্রবাসে এসে বাংলাদেশি খাবারের দোকান দিতে পেরে আনন্দ। আমরা চেষ্টা করি যে বাংলাদেশের সভ্যতা, সংস্কৃতি, কালচার এবং খাবার সভ্যতাটাকে, বিশেষ করে খাবারের যে রেস্টুরেন্টগুলো, আমরা চেষ্টা করি যে আমরা মাকসুদাতে বাংলাদেশি স্ট্রিট ফুড এবং চা বা অন্যান্য ফুচকা চটপটি এগুলো, এবং আমার আরেকটা রেস্টুরেন্ট আছে নবান্ন, যেখানে আমরা বাংলাদেশের মূল ধারার খাবার বিরিয়ানি, ভাত মাছের যে সমারোহ, ওগুলো আমরা চেষ্টা করি। এখানে দূর দূরান্ত থেকে বাংলাদেশিরা আসেন বাজার করতে। বাংলাদেশের সকল রকম সবজি পাওয়া যায় এবং ফ্রেশ, এবং এখানে আসলে মনে হয় কি ছোট্ট একটা বাংলাদেশ। লাকাম্বাতে আসলে মনে হয় যেন দেশেই আছে। রেজা আরিফিন, চ্যানেল আই, সিডনি, অস্ট্রেলিয়া। ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতির মধ্যেই আবার হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত 18 জন নিহত হয়েছেন। এর আগে ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস হামলা চালিয়েছে বলে অভিযোগ আনে ইসরায়েল। এর জেরে গাজায় শক্তিশালী হামলা চালানোর নির্দেশ দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলের অভিযোগ, যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী মঙ্গলবার ফেরত দেয়া মরদেহটি 2 বছর আগে উদ্ধার করা অপহৃত এক ব্যক্তির। তার মরদেহের অংশ বিশেষ ইসরায়েলি বাহিনী 2023 সালের শেষ দিকে উদ্ধার করেছিল। ওই মরদেহ হামাসের হাতে থাকা 13 জন নিখোঁজ জিম্মির কেউ নন। এদিকে হামাসের সামরিক শাখা কাসেম ব্রিগেড জানিয়েছে, ইসরায়েল চুক্তি লঙ্ঘন করায় স্থানীয় সময় মঙ্গলবার সকালে পাওয়া এক ইসরায়েলি জিম্মির মরদেহ ফেরত দেওয়া স্থগিত করা হয়েছে। এবারে কৃষি সংবাদ। গাইবান্ধায় আমন ধানে মাজরা পোকার সাথে গোড়া পচা রোগের আক্রমণ দেখা দিয়েছে। ওষুধ ছিটিয়েও পোকা দমন হচ্ছে না। চলতি আমন মৌসুমে চাষিরা ব্যাপক লোকসানের আশঙ্কা করছেন। ফারুক হোসেনের পাঠানো তথ্য, ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী জেলার 7 উপজেলায় এবার 1,33,125 হেক্টর জমিতে আমন আবাদ হয়েছে। এসব ধান খেতে এরই মধ্যে মাজরা পোকা ও গোড়া পচা রোগের আক্রমণ দেখা দিয়েছে। রোগবালাই ও পোকার হাত থেকে আমন ধান বাঁচাতে চাষিরা নিজেরাই বাজার থেকে বিভিন্ন কোম্পানির কীটনাশক কিনে জমিতে স্প্রে করছেন। পোকা দমনে তাতে কোনো ফল মিলছে না। 2বার স্প্রে করলাম, তাতে তো খুব একটা ভালো রেজাল্ট পাওয়া যাচ্ছে না। জগাই তো বাদ স্প্রে করতেছি, ওষুধ, কীটনাশক, সার, বীজ, আমার তো রেজাল্ট মানে ফসলের দিক দিয়ে দামে তো রেজাল্ট আসতেছে না। কৃষি বিভাগের কোনো কর্মকর্তা ক্ষেত পরিদর্শন ও প্রয়োজনীয় পরামর্শ দেয়নি বলে অভিযোগ চাষিদের। পচনা পোকা আর কারেন্ট পোকা ধরছে, এখন আমরা মাঠে মারা, কোনো যে বিএস যে আসি আমার ঘরে পরামর্শ দিবে তাও দেয় না। গত বেড়েছে, এবারে কারেন্ট পোকা, গসরা পোকা ও আরো মানে অচেনা অনেক রোগ বিবাদ এই জমির ভিতরে দেখা যাচ্ছে এবারে। কৃষি বিভাগ বলছে, পোকা দমনে কৃষকদের পরামর্শ ও নানা বিষয়ে কাজ করছেন তারা। কারেন্ট পোকার জন্য যে অনুমোদিত যে সকল কীটনাশক আছে সেগুলো স্প্রে করার মাধ্যমে কারেন্ট পোকা দমন করার জন্য আমরা আমার মাঠে যারা উপশহরে কৃষি কর্মকর্তাবৃন্দ আছেন, এবং আমরা আশাবাদী প্রতি বছরের ন্যায় এই বছরও আমরা রোপা আমন ধান সুন্দরভাবে আমরা ঘরে তুলতে পারবো। পোকামাকড় ও রোগবালাইয়ের আক্রমণ থেকে আমন ফসল রক্ষায় কৃষি বিভাগ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে এমন প্রত্যাশা কৃষকদের। রাজীব আহমেদ, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। পরিচ্ছন্ন শহর গড়তে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে শরীয়তপুর পৌরবাসী। যুব সমাজসহ স্থানীয়দের অংশগ্রহণে ময়লা আবর্জনা অপসারণ ও পরিচ্ছন্নতা নিশ্চিতে শুরু হয়েছে সমন্বিত কার্যক্রম। পরিবেশ বান্ধব নগরী গড়তে সবার সক্রিয় অংশগ্রহণ ও সচেতনতার বিকল্প নেই বলছেন পৌর কর্তৃপক্ষ। শরীয়তপুর প্রতিনিধি এস এ মুজিবুর রহমানের রিপোর্ট। 1985 সালে প্রায় 25 বর্গ কিলোমিটার এলাকা নিয়ে গঠিত হয় শরীয়তপুর পৌরসভা। সময়ের সাথে সাথে পাল্লা দিয়ে নগরায়ন বাড়লেও নেই পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও বর্জ্য ব্যবস্থাপনা। যত্রতত্র ময়লা আবর্জনার স্তূপে দূষিত হচ্ছে পরিবেশ, বাড়ছে রোগ জীবাণু ও জনদুর্ভোগ। এমন পরিস্থিতিতে সামাজিক সংগঠন কারুণ্য সংসদ, শান্তিনগর যুব সংঘ, বিডি ক্লিন শরীয়তপুর, তরুণ সমাজ সহ স্থানীয় জনগণ ও পৌরসভার সমন্বিত উদ্যোগে পরিবেশ বান্ধব শহর গড়ার অভিযাত্রা। পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ নিজেরা করি, তাহলে পরিবেশ পরিষ্কার রাখা সহজ। সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা এই কাজ করতেছি, আর এই কাজগুলো হচ্ছে আমাদের নিজেদের জন্যই। আমরা যদি বুঝে শুনে ময়লাগুলি এক জায়গায় রাখি, তাহলে দেখা যায় পৌরসভার আইসা এগুলি নিতে সহজ হয়। বাসযোগ্য নগর বিনির্মাণে পরিকল্পিত বর্জ্য ব্যবস্থাপনা ও জনসচেতনতার তাগিদ
সংশ্লিষ্টদের। জনসচেতনতা ও জনসম্পৃক্ততা পরিচ্ছন্ন নগরী নিশ্চিত করতে পারে। আমরা সকলে মিলে যদি পরিবেশ রক্ষার কাজে অংশগ্রহণ করি তবেই কেবল বাসযোগ্য নগরী গড়ে তোলা সম্ভব। একসঙ্গে কাজ করছে, এটা যদি কন্টিনিউ থাকে আমরা মনে করি যে আগামী 3 থেকে 6 মাসের মধ্যে শরীয়তপুরে পৌরসভার বেশিরভাগ এলাকায় একেবারে ময়লা আবর্জনা যেখানে সেখানে আর পড়ে থাকতে দেখা যাবে না। সবার সক্রিয় অংশগ্রহণ ও পরিবেশ বান্ধব জীবনাচারে ভবিষ্যতের বাসযোগ্য নগরী নিশ্চিতের আহ্বান বিশেষজ্ঞদের। শরীয়তপুর থেকে SM মুজিবুর রহমান, চ্যানেল আই। শেষ করার আগে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানাচ্ছি আর একবার। হাইব্রিড মডেলের কারণে শুধু ঐতিহ্য স্বাতন্ত্র্য নয়, অস্তিত্বই হারানোর মুখে ঢাকার শীর্ষ 7 কলেজ পড়ার সুযোগ হারাবে লক্ষাধিক শিক্ষার্থী। গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়নে জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ, নোট অব ডিসেন্টের বিষয়েও সরকারের দায়িত্বে। ঐকমত্য কমিশন ঐক্যের বদলে অনৈক্যের সুপারিশ করেছে বলে বিএনপির দাবি। জোটবদ্ধ নির্বাচনে দলীয় প্রতীক নিয়ে আরপিও সংশোধনীতে আপত্তি। কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই সনদ বাস্তবায়নের ঘোষণা দিতে প্রধান উপদেষ্টার প্রতি এনসিপির আহ্বান। সুপারিশ জমা, জুলাই শহীদ ও জনগণের বড় অর্জন মন্তব্য। এবং উৎসবমুখর পরিবেশে স্বর্ণ কিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন। কিশোরীদের আত্মবিশ্বাস ও নেতৃত্ব বিকাশে কাজ করার প্রত্যয়। প্রিয় দর্শক, চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com-এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। আর এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।